হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি ডাব্লিউবিসিএস প্রিলিমস প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্সের কোশ্চেন। আজকে আমরা ডিসকাস করব 2002 সালের জেনারেল সায়েন্সের কোশ্চেনগুলো। যারা প্রথমবার ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবে তোমরা মনে রাখবে তোমাদের আউট অফ 200 কোশ্চেন 25 কোশ্চেন কিন্তু তোমাদের জেনারেল সায়েন্স থেকে আসবে। এবং আজকে আমরা ডিসকাস করছি 2002 সালের। এর আগে আমরা 2000 সাল কমপ্লিট করেছি, 2001 সাল কমপ্লিট করেছি। আজকে 2002 সালের কোশ্চেন ডিসকাস করছি। আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে। সমস্ত রকম নোটিফিকেশন, আপডেট, পিডিএফ, এই ক্লাসগুলোর লিঙ্ক সমস্ত এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে তোমরা এগুলো জয়েন করে নিতে পারো। দেখো, এই ভিডিও সিরিজটা স্পন্সর করছে আন একাডেমি। তো আন একাডেমি তোমাদের জন্য কিছু স্পেশাল ব্যাচ এবং কিছু টেস্ট সিরিজ নিয়ে আসছে। কি কি নিয়ে আসছে দেখো, যারা প্রথমবার ডাব্লিউবিসিএস এর পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছো, তোমাদের 12 মান্থের কোর্সের একটা আগমন ফাউন্ডেশন কোর্স নিয়ে আসছে। ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্স বোথ তোমাদের প্রিপারেশন করে দেওয়া হবে। প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমরা এখান থেকে টিচার পেয়ে যাবে, স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস পেয়ে যাবে। এবং এগুলো এনরোল করার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। সেখানে যদি এনরোলের জন্য কোনো কোড চাই, এই GSG10 এই কোডটা তোমরা ইউজ করবে। এটা 9 মার্চ থেকে তোমাদের ক্লাসটা শুরু হচ্ছে। এবং দেখো, তোমাদের ফ্রি মক টেস্ট অ্যাভেলেবেল হয়ে গেছে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে। তো সেখান দেখো তোমরা আন একাডেমি থেকে গিয়ে ফ্রিতে একদম মক টেস্ট দিতে পারবে। এনরোল করার জন্য এই কোডটাই ইউজ করবে। এবং তোমরা যারা ক্লাস মেম্বারশিপ হবে, তো তোমাদের জন্য মক টেস্ট শুরু হয়ে গেছে। তো অবশ্যই দেবে। দেখো, 12 তারিখ 13 তারিখ ডাব্লিউবিসিএস মেন্স এর জন্য প্র্যাকটিস রয়েছে, প্রিলিমস এর জন্য প্র্যাকটিস রয়েছে। সব জায়গাতে তোমরা এই একই কোড ইউজ করবে, তাহলেই হবে তোমাদের। এবং দেখো, 6 মাস, 12 মাস এবং 24 মাসের ওদের যে অরিজিনাল প্রাইস, সেটা থেকে তুমি যদি GSG10 এই কোডটা ইউজ করো, তো সেখান থেকে তোমরা আরো 10% ছাড় পেয়ে যাবে। তো তোমাদের অনেকটা টাকা বেঁচে যাবে। এবং তোমার দেখো, ডাব্লিউবি এবং জেনারেল কম্বাইনেরও কিছু কোর্স রয়েছে, তো সেগুলো তোমরা জয়েন করে নিতে পারো। ভিডিও ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। এবং যারা তোমরা এই প্লাস ফিচারটা বা প্লাস মেম্বারশিপ তোমরা হবে, তোমরা দেখো প্রত্যেকটা টপ টিচারের কাছ থেকে শিখতে পারবে। সম্পূর্ণ তোমাদের করিয়ে দেওয়া হবে প্রস্তুতি। এবং তোমাদের কোনো প্রশ্ন ডাউট থাকলে সেটাও ক্লিয়ার করিয়ে দেওয়া হবে। তোমাদের লাইভ সিলেবাস, তোমাদের পুরো যে যা যা প্রত্যেকটা টপিক ওয়াইজ যে সিলেবাস, সেটা কমপ্লিট করে দেওয়া হবে। কমপ্লিট করার পর টেস্ট সিরিজ দেওয়া হবে এবং সপ্তাহে ফুল মক টেস্টও কিন্তু তোমাদের নেওয়া হবে। সমস্ত কিছু স্টাডি মেটেরিয়াল সমস্ত কিছু পেয়ে যাবে। তো ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক আছে, সেখান থেকে একটু চেক করে নিতে পারো। প্রথম প্রশ্ন দেখো আমাদের যেটা দিয়েছে, যে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটির একক হলো কি। এটা দেখো, এই সেম প্রশ্নই কয়েকদিন আগে তোমাদের ডাব্লিউবিসিএস মেন্স এর কোশ্চেন করাচ্ছিলাম। তো মেন্স এর 2015 সালে এই একই প্রশ্ন এসেছিল। এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? এখানে আমাদের অ্যান্সার হচ্ছে কিউরি। অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এর সাথে মনে রাখবে, কিউরি এটা হচ্ছে একটা নন এসআই ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। যদি এসআই একক জিজ্ঞেস করে, তখন অ্যান্সার করবে বেকারেল। তো দুটোই তোমার তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটির তোমার ইউনিট। পরবর্তী প্রশ্ন, সালোক সংশ্লেষের সময় নিম্নোক্ত কোন ঘটনাটা ঘটে থাকে? তো সালোক সংশ্লেষ খুব ইম্পর্টেন্ট একটা টপিক, অবশ্যই পড়বে। বারবার এগুলো তোমাদের আমি ক্লাসে করিয়েছি। দেখো, এখানে কি করে, আলোক শক্তি এটা খাদ্যের স্থৈতিক রাসায়নিক শক্তি হিসাবে সংরক্ষণ করা হয়, গ্লুকোজ হিসাবে। তো অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তো সবার প্রথম আমরা একটু ডিটেলস দেখে নেবো যে সালোক সংশ্লেষ কাকে বলছে। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ কোষে সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড, মূল দ্বারা শোষিত জল এবং শর্করা জাতীয় খাদ্যর সংশ্লেষ ঘটে এবং গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সম পরিমাণ অক্সিজেন প্রকৃতিতে নির্গত হয়, তাকে বলা হয় সালোক সংশ্লেষ। এটা হচ্ছে সালোক সংশ্লেষের সংজ্ঞা। এবার মনে রাখবে, এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সজীব উদ্ভিদ কোষের উপস্থিতি ক্লোরোফিল নামক রঞ্জক আলোক শক্তিকে, মানে লাইট এনার্জিকে, যেটা এখানে বলে দিচ্ছে দেখো, যে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং তা উৎপন্ন শর্করা জাতীয় খাদ্যের মধ্যে স্থিতি শক্তি রূপে সঞ্চিত হয়। তো সেটা এখানে বলে দিয়েছে যে পোটেনশিয়াল কেমিক্যাল এনার্জি হিসাবে এটা তোমাদের সংরক্ষণ করা হয়। পরবর্তী প্রশ্ন, নিচে কোনটি একটি এলিমেন্ট বা একটি উপাদান? তো এগুলোর মধ্যে একটি উপাদান হচ্ছে গ্রাফাইট। অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে, কিছু উপাদান আরো রয়েছে, মার্কারি বা পারদ, লোহা, হীরা বা ডায়মন্ড, নাইট্রোজেন, গ্রাফাইট, হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন। তো এগুলোর মধ্যে দেখো গ্রাফাইটও তোমার রয়েছে। তো অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। একটি ঘরের ভিতর আপেক্ষিক আর্দ্রতা 50% এবং তাপমাত্রা 30°C। এবার বলেছে, তাপমাত্রা যদি 40°C হয়ে যায়, তাহলে ঘরের আপেক্ষিক আর্দ্রতা কি হবে? তো কি হবে এখানে? এখানে মনে রাখবে, ঘরের আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পাবে। কেন পাবে? অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এবার দেখো, তো মনে রাখবে, আপেক্ষিক আর্দ্রতা এবং তাপমাত্রার মধ্যে যে সম্পর্ক, সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে কি, যে তাপমাত্রা বৃদ্ধি পেলে আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পাবে, তাপমাত্রা যদি হ্রাস পায় তাহলে আপেক্ষিক আর্দ্রতা
বৃদ্ধি পাবে। এবার দেখো এখানে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি হয়েছে তাপমাত্রা, মানে কি হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। তাপমাত্রা বৃদ্ধি পেলে কি হবে, আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পাবে। সেই জন্য এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পেত। এটা যদি এখানেই বলতো যে এটা 40 ডিগ্রি ছিল, 40 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হয়ে গেল, তখন কি হবে, তখন আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পেত। তো এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পরবর্তী প্রশ্নে চলে আসি, সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সংযোগকারী লিঙ্ক কোনটি? সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সংযোগকারী লিঙ্ক হচ্ছে ডাকবিল প্লাটিপাস। ডাক মানে হচ্ছে হাঁস, তো ডাকবিল প্লাটিপাস, অপশন সি হচ্ছে এটা এখানে সঠিক অ্যান্সার। এবার এখানে দেখো যে তাসমানিয়া এবং অস্ট্রেলিয়ায় আবিষ্কৃত একটি আধা জলজ ডিম পাড়া স্তন্যপায়ী হলো ডাকবিল প্লাটিপাস। এটি সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সংযোগকারী লিঙ্ক, কারণ এতে সরীসৃপ এবং স্তন্যপায়ী উভয়ের বৈশিষ্ট্য রয়েছে। এবং এই প্রশ্নটা অনেকগুলো পরীক্ষায় কিন্তু এসেছে, তো এটা মনে রাখবে, আবারও তোমাদের পরীক্ষায় রিপিট হতে পারে। কলয়েডীয় কণা বা কলয়েডাল পার্টিকেলস, এটা স্থির হয় না কেন? এর স্থির হয় না কেন সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো এর কারণ কি, এখানে মনে রাখবে তারা বিচ্ছুরণ মাধ্যমের তুলনায় অনেক কম পরিমাণে উপস্থিত থাকে। অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। যে মনে রাখবে কলয়েডাল কণা বা কলয়েডীয় কণা এরা আকারে ছোট হয় এবং এরা জিগজ্যাগ গতিতে অবস্থানে থাকে, যাকে আমরা ব্রাউনিয়ান মোশনসও বলে থাকি। এবং মনে রাখবে মাধ্যাকর্ষণ শক্তির সম্মুখীন হয় এরা, তাই এরা স্থির থাকতে পারে না। তো অপশন বি হচ্ছে এখানে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে আসি, এটা একটু ভেবে চিন্তে আনসার করবে। সেম প্রশ্ন তোমাদের কয়েকদিন আগে ডাব্লিউবিসিএস মেন্সের যে ক্লাস করেছিলাম সেখানেও এই প্রশ্নটা ঘুরিয়ে এসেছিল। তো এখানে কি বলেছে দেখো, যে বিদ্যুৎ চমকানো বৃষ্টির গঠনকে প্ররোচিত করে। বিদ্যুৎ চমকালে কি হয়, বৃষ্টির গঠনকে প্ররোচিত করে। নিম্নোক্ত কোন কারণে এটা হয়ে থাকে সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো এখানে মনে রাখবে যে তড়িৎ প্রবাহের নির্গমন H2O অণুকে সক্রিয় করে। তো অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এই সেম প্রশ্ন ঘুরিয়ে ফিরে তোমাদের পরীক্ষায় আসছে। একটি উদ্ভিদ কোষ সংকুচিত হয় যদি তা রাখা হয় কোথায়? একটি উদ্ভিদ কোষ সেটা সংকুচিত হবে কখন, যখন সেটা কোন দ্রবণে রাখা হলে, জলের মধ্যে বা কোনো দ্রবণে রাখা হলে, সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো এখানে মনে রাখবে এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশন সি, যখন তাকে একটি হাইপারটোনিক দ্রবণে রাখা হবে। এবার এখানে তোমাকে জানতে হবে যে হাইপারটোনিক দ্রবণ কাকে বলছে। তো একটি হাইপারটোনিক দ্রবণে অন্যান্য দ্রবণের তুলনায় দ্রবীভূত কণার ঘনত্ব বেশি থাকে। যখন একটি উদ্ভিদ কোষকে একটি হাইপারটোনিক দ্রবণে স্থাপন করা হয়, মানে ডোবানো হয়, তখন এই যে দ্রবণের মধ্যে যে উদ্ভিদটাকে ডোবানো হচ্ছে তার কোষের জল তারা সেখান থেকে সংকুচিত মানে হারিয়ে যায়। ফলে কি হয়, সেই পাতাগুলো কি হয়, সংকুচিত হয়ে থাকে, কোষগুলো সংকুচিত হয়ে থাকে। এবং মনে রাখবে এটি এক্সোসমোসিস প্রক্রিয়ার মাধ্যমে জল হারায় উদ্ভিদ কোষ থেকে। ওকে, তো অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এখানে তো হাইপারটোনিক আমরা পড়ে নিলাম। তোমরা যখন পড়াশোনা করবে, মানে ঘরে নিজে থেকে যখন স্টাডি করবে, তখন একটা এইগুলো জিনিসগুলো একটু সার্চ করে করে পড়ে নেবে, যে আইসোটোনিক কাকে বলছে, হাইপোটোনিক কাকে বলছে। এখানে তো আমরা হাইপারটোনিকটা আমি তোমাদের করিয়ে দিলাম, তো হাইপোটোনিক কাকে বলছে, আইসোটোনিক কাকে বলছে, এইগুলোকে একটু খুঁজে খুঁজে দেখবে এবং সেগুলো খাতায় নোট ডাউন করে রাখবে। কারণ এই ডিটেলস গুলো তোমার যখন ক্লিয়ার হবে তখন দেখবে পরীক্ষায় অ্যান্সার তুমি ইজিলি করে আসতে পারবে। ওকে, পরবর্তী প্রশ্ন, একটি সাধারণ তুলা যন্ত্র দিয়ে আমরা কি পরিমাপ করতে পারি? তো এটা খুবই সহজ প্রশ্ন, আমরা প্রত্যেকে পারবো। তো একটি সাধারণ তুলা যন্ত্র দিয়ে আমরা মাপতে পারি ভর। ভরের ইউনিট কি? তো ভরের ইউনিট হচ্ছে কি, বলো তাড়াতাড়ি। তো ভরের ইউনিট হচ্ছে কেজি। নেক্সট, এর সাথে মনে রাখবে যে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে আমরা বস্তুর ভর মাপি, এবং স্প্রিং তুলা যন্ত্র যেটা রয়েছে তার সাহায্যে আমরা মাপি বস্তুর ভার বা ওজন। এখানে ফর্মুলা কি, ডাব্লিউ হচ্ছে এম ইন্টু জি, তার মানে হচ্ছে কি মাস হচ্ছে কেজি, জি হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, সমান কি হয় নিউটন। তাহলে ওজনের ইউনিট কি নিউটন, ভরের ইউনিট কেজি, কনফিউজ হবে না, ভরের ইউনিট কেজি, ভারের ইউনিট নিউটন। তো এই দুটোর মধ্যে কনফিউজ হবে না, অনেকজন কনফিউজ হয়ে যাও তোমরা। নেক্সট চলে আসি, নাইট্রোজেনের সংবদ্ধকরণ বা ফিক্সেশন বলতে কি বোঝায়? এই প্রশ্নটাও তোমাদের রিপিটেড প্রশ্ন, মানে ডাব্লিউবিসিএস পরীক্ষাতেও অনেকবার রিপিট হয়েছে। তো এখানে মনে রাখবে যে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন, আমাদের বায়ুমণ্ডলে যে 78% নাইট্রোজেন রয়েছে সেটাকে দরকারি যৌগে রূপান্তর, তো সেটাকে বলছে নাইট্রোজেন সংবদ্ধকরণ। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। মনে রাখবে যে নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন সংবদ্ধকরণ একটি রাসায়নিক প্রক্রিয়া যার মাধ্যমে পরিবেশের আণবিক নাইট্রোজেন যেটা রয়েছে সেটা একটি শক্তিশালী ট্রিপল সমযোজী বন্ধন সহ সাধারণত মাটি এবং জলজ সিস্টেমের অ্যামোনিয়াতে রূপান্তরিত
বা সম্পর্কিত নাইট্রোজেনাস যৌগে রূপান্তর করা। সেটাই বলেছে যে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনকে দরকারি যৌগে রূপান্তর করা। এবং এর সাথে মনে রাখবে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া প্রাকৃতিকভাবেও হতে পারে, কৃত্রিমভাবেও হতে পারে। বজ্রপাতের সময় প্রাকৃতিকভাবেও এই প্রক্রিয়া কার্যকর হয়। এইটাই তোমাদের মেন্স এক্সামে এসেছিল। নিচের কোনটি একটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়? দেখো অন্তঃক্ষরা গ্রন্থি নয় বলেছে, লাস্ট পর্যন্ত পড়বে। ওকে, এই জিনিসগুলো ভুল করবে না, যারা প্রথমবার পরীক্ষা দেয় তারা অনেক ভুল করে চলে আসে লাস্ট পর্যন্ত না পড়ার জন্য। তো এগুলোর মধ্যে অন্তঃক্ষরা গ্রন্থি নয় সেটা হচ্ছে তোমার লালা গ্রন্থি। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। লালা গ্রন্থি কি? লালা গ্রন্থি হচ্ছে একটা বহির করা গ্রন্থি। তো বহির করা গ্রন্থি হচ্ছে সেই সমস্ত গ্রন্থি যারা নালী মাধ্যমে আবরণী টিস্যুর উপরিভাগে পদার্থ উৎপন্ন এবং ক্ষরণ করে। কিছু এক্সাম্পল, যেমন আমাদের শরীর থেকে যে ঘাম বেরোয় সেটা কি? সেটা তোমার হচ্ছে বহির্ক্ষরা গ্রন্থি। তারপরে দেখো মুখে লালা বা লালা গ্রন্থি, স্তন, সেরুমিনাস, লেক্রিমাল, সেবাসিয়াস, মিউকাস, এগুলো সব হচ্ছে বহির্ক্ষরা গ্রন্থির উদাহরণ। এর সাথে তোমরা মনে রাখবে অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। সবার প্রথম পিনিয়াল গ্রন্থি, তারপরে দেখো পিটুইটারি গ্রন্থি, তারপরে হচ্ছে তোমাদের থাইরয়েড গ্রন্থি, তারপরে হচ্ছে প্যারাথাইরয়েড গ্রন্থি, হাইপোথ্যালামাস গ্রন্থি এবং অ্যাড্রিনাল গ্রন্থি। তো এগুলো সব হচ্ছে কি? অন্তঃক্ষরা গ্রন্থি। একদম মুখস্থ করে নেবে। ওকে, দুটোই বহিঃক্ষরা গ্রন্থি কোনটা, অন্তঃক্ষরা গ্রন্থি কোনটা, কোনগুলো সেগুলো তোমাদের পরীক্ষায় আসবে। পৃথিবীতে বসবাসকারী সবচেয়ে বড় প্রাণী কোনটি? তো পৃথিবীতে বসবাসকারী অপশন অনুযায়ী যেটা হচ্ছে সেটা হচ্ছে তিমি। তিমির কোন তিমি? তো এখানে মনে রাখবে নীল তিমি। নীল তিমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। নীল তিমি সামুদ্রিক এবং স্তন্যপায়ী প্রাণী এবং এটা ডাইনোসর, হাতি এবং অ্যানাকোন্ডার থেকেও কিন্তু বড় হয় নীল তিমি, এটা স্পেশালি মনে রাখবে। একটি সাধারণ মাইক্রোস্কোপ প্রথম আবিষ্কার করেন কে? তো এই টাইপের প্রশ্ন তোমার ইনভেনশন অ্যান্ড ইনভেন্টর এই স্ট্যাটিক জিকে হিসেবেও আসতে পারে বা সায়েন্স হিসেবেও তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো এখানে দেখো এখানে অ্যান্সার হচ্ছে লিউয়েন হক। অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। তো মনে রাখবে অ্যান্থনি ভন লিউয়েন হক তিনি একজন ওলন্দাজ বিজ্ঞানী। তিনি প্রথম মাইক্রোস্কোপ তৈরি করেন এবং ব্যাকটেরিয়া, স্নায়ুকোষ, হাইড্রা, ভলবক্স ইত্যাদি অত্যন্ত সঠিকভাবে বর্ণনা দেন। এবং মনে রাখবে তাকে ফাদার অফ মাইক্রোবায়োলজিও বলা হয়। পরীক্ষায় আসতে পারে যে ফাদার অফ মাইক্রোবায়োলজি কাকে বলা হয়? তো লিউয়েন হক। ভারতে সফলভাবে জিএসএলভি উৎক্ষেপণ করে কবে? তো এটা তোমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই টপিকটা থেকে প্রশ্ন, স্যাটেলাইট রিলেটেড প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। তো অবশ্যই পড়বে, মেন্সের জন্য প্রিপারেশন যারা নিচ্ছ তোমাদেরও আসে। তো এখানে আমাদের অ্যান্সার কি হচ্ছে? 2001 সালে ভারতে সফলভাবে জিএসএলভি উৎক্ষেপণ করা হয়েছিল। এবার এখানে মনে রাখবে যে জিএসএলভি ফুল ফর্ম কি? তো জিও সিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল হলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা মানে হচ্ছে ইসরো দ্বারা পরিচালিত একটি ব্যয়যোগ্য উৎক্ষেপণ ব্যবস্থা। 2001 সাল থেকে জিএসএলভি ব্যবহার করা শুরু হয়েছিল। তো অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। রাসায়নিক বিয়োজন সম্পর্কিত সমস্ত প্রতিক্রিয়া নিম্নোক্ত কি হতে পারে সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো মনে রাখবে রাসায়নিক বিয়োজন সম্পর্কিত সমস্ত প্রতিক্রিয়া বিপরীত বা অপরিবর্তনীয় এবং এক্সোথার্মিক বা এন্ডোথার্মিক হতে পারে। তো অপশন বি হচ্ছে এখানে এটার অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। একটি গাছের মূল হলো কেমন ধরনের টপিক? একটি গাছের মূল বা শিকড় এটা কেমন ধরনের টপিক সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো এটা মনে রাখবে এটা হচ্ছে একটা পজিটিভ জিওট্রপিক। অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। মনে রাখবে মূল বা শিকড়গুলি পজিটিভ জিওট্রপিজম দেখা যায় কারণ শিকড় সর্বদা মধ্যাকর্ষণের অভিমুখে মাটির দিকে চলে যায়। শিকড় নেগেটিভ ফটোটপিক এবং পজিটিভ হাইড্রোটপিক ও হয়ে থাকে। তো অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। দেখো অপশনে তোমাদের নেগেটিভ ফটোটপিক নেই, পজিটিভ হাইড্রোটপিকও নেই, আর এখানে শুধু রয়েছে পজিটিভ জিওট্রপিজম বা জিওট্রপিক। তো অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। অনেক সময় এই পজিটিভ জিওট্রপিজম এটা না দিয়ে তোমাদের পরীক্ষায় দিয়ে দেবে নেগেটিভ ফটোটপিক। তো এটাও মনে রাখবে, এটাও অনেকবার পরীক্ষায় এসেছে। বেশিরভাগ প্রাণী ভাইরাস কোন প্রকৃতির হয়ে থাকে? এবার দেখো এখানে শুধু জিজ্ঞেস করেন যে প্রাণী ভাইরাস, এখানে বলেছে ম্যাক্সিমাম যে প্রাণী ভাইরাস গুলো হয়ে থাকে সেগুলো হয়ে থাকে ডিএনএ প্রকৃতির। অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে বেশিরভাগ প্রাণী হয় ডিএনএ প্রকৃতির প্রাণী ভাইরাস, এবং যদি পরীক্ষায় আসে যে বেশিরভাগ উদ্ভিদ ভাইরাস কেমন প্রকৃতির হয়, তো তারা হয়ে থাকে আরএনএ প্রকৃতির। তো দুটোই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। মানবদের কোন অংশে ইউরিয়া উৎপন্ন হয়? খুবই সহজ প্রশ্ন, সব ক্লাসে আমি এটা করিয়েছি তোমাদের। তো মানবদের ইউরিয়া উৎপন্ন হয় কোথায়? যকৃতে। অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। মনে রাখবে যকৃৎ আমাদের দেহের বৃহত্তম গ্রন্থি। প্রাণীদের বিপাক এবং অন্যান্য কিছু শারীরবৃত্তীয় কাজ যকৃতে প্রধান ভূমিকা। এটা তোমাদের পরীক্ষায় এসছে যে যকৃতের কাজ কি? তো বিপাক বা পরিপাক যা বলবে। এবার দেখো যকৃৎ থেকে
পিত্তরস নিঃসৃত হয়, যা খাদ্য পরিপাকে, বিশেষ করে স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে একটি অতি প্রয়োজনীয় উপাদান। এর সাথে মনে রাখবে যকৃতে ইউরিয়া তৈরি হয়, যেটা এই প্রশ্নের অ্যান্সার। যকৃতে অনেক গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, তাই যকৃতকে দেহের জৈব রসায়নাগার বলা হয়। তো এটাও মনে রাখবে, এটাও পরীক্ষায় আসতে পারে। নিচের কোন ভিটামিন সবচেয়ে সহজে তাপ ও বায়ু দ্বারা ধ্বংস হয়? তো এটা খুবই সহজ প্রশ্ন, আমরা প্রত্যেকে পারবো। এটা কি অ্যান্সার হবে? তো এখানে আমাদের অ্যান্সার কি হচ্ছে? এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ভিটামিন সি। তো এখানে মনে রাখবে ভিটামিন সি এর অ্যাসকর্বিক অ্যাসিড নামে পরিচিত এটা। এর সাথে মনে রাখবে কমলা, স্ট্রবেরি, ব্রকলি, টমেটো, সবুজ মরিচা সহ ফল এবং শাকসবজিতে এই জলে দ্রবণীয় ভিটামিন পাওয়া যায়। তো সবার প্রথম ভিটামিন সি, এটা হচ্ছে ওয়াটার সলিউবল বা জলে দ্রবণীয় ভিটামিন। সমস্ত রকম ফল এবং শাকসবজিতে এই ভিটামিন সি পাওয়া যায়। এর সাথে মনে রাখবে ভিটামিন সি অত্যাধিক তাপ এবং জল, সেই সাথে বাতাসের সংস্পর্শে সহজে ধ্বংস হয়ে যায়। হিমায়ন বা রেফ্রিজারেশন যেটাকে বলা হচ্ছে, কিভাবে খাদ্য সংরক্ষণে সাহায্য করে? এটা একদম ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের পরীক্ষার জন্য। ওকে, অনেকগুলো পরীক্ষা এই প্রশ্নটা আমি দেখলাম এসছে, এবং কিছু তোমরা যেগুলো ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার বই হয়, কিছু বই এটা অ্যান্সার ভুলও দেওয়া রয়েছে, তো সেটা একটু তোমরা চেক করে নেবে। তো এখানে যেটা সঠিক অ্যান্সার হবে যে এটি জৈব রাসায়নিক বিক্রিয়ার হার ব্যাপকভাবে হ্রাস করে। হিমায়ন বা রেফ্রিজারেশন কি করে? জৈব রাসায়নিক বিক্রিয়ার হারকে ব্যাপকভাবে হ্রাস করে দেয়। এবার কেন করে দেয় একটু দেখে নাও। তো হিমায়ন বা রেফ্রিজারেশন, এটা নিম্ন তাপমাত্রায় জৈব রাসায়নিক বিক্রিয়ার হার হ্রাস পায়। হ্রাস করে দেওয়ার ফলে কি হয়ে থাকে? ব্যাকটেরিয়ার যে বৃদ্ধি সেটা একদম বন্ধ হয়ে যায়। ফলে কি হয়? খাদ্যটা নষ্ট হয় না, খাদ্যকে নষ্ট হওয়ার হাত থেকে বিরত রাখতে পারে এই হিমায়ন বা রেফ্রিজারেশন। ওকে, তো এটা মনে রাখবে, খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কিছু অটোমোবাইলে অতিরিক্ত হলুদ হেডলাইট থাকে, এর কারণ কি? আমরা যে বিভিন্ন অনেক কার বা কিছু দেখেছি, বড় বড় লরি যেগুলো থাকে, সেগুলোতে অনেক সময় হলুদ হেডলাইট ব্যবহার করে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে হলুদ আলো কুয়াশাকে ভেদ করতে সক্ষম। এইভাবে এটি কুয়াশাচ্ছন্ন রাতের রাস্তা ভালো করে আলোকিত করতে সক্ষম। বুঝতে পারলে কেন হলুদ আলো ব্যবহার করা হয়? যে মনে করো রাতের দিকে যেসব গাড়িগুলো চলে, তো কুয়াশার জন্য কি হয়? রাস্তা দেখতে পারে না, ফলে দুর্ঘটনা ঘটতে পারে। যখন তারা এই লাইট ইউজ করে, হলুদ লাইট ইউজ করে, তখন কি হয়? সেটা দূর পর্যন্ত একদম দেখতে পায়, কুয়াশাকে ভেদ করে সেই লাইটটা দেখতে পায়। তাহলে পরে কোনো রকম কোনো ঝামেলা হয় না, এবং কুয়াশাচ্ছন্ন রাস্তাও তারা ভালোভাবে আলোকিত করতে পারে। নেক্সট চলে আসি, নিচের কোন ধাতুটি তাপ এবং বিদ্যুতের সর্বোত্তম পরিবাহী? তো এইটা ভেরি ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় এসছে। তাপ এবং বিদ্যুতের পরিবাহী হচ্ছে কোনটা? সিলভার বা রূপা। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। মনে রাখবে তাপ এবং বিদ্যুতের সর্বোত্তম পরিবাহী হলো রূপা। এর সাথে মনে রাখবে যে সোনা এবং তামা উভয়ই যথাক্রমে রূপার কাছাকাছি আসে, মানে সব থেকে বেশি পরিবাহী হচ্ছে রূপা, তারপরে তোমার তামা এবং সোনা বা সোনা এবং তামা। এবং মনে রাখবে অনেক ক্ষেত্রে দেখবে যথেষ্ট কম ব্যয়বহুল বলে তামাকে প্রায়শই রূপার চেয়ে বেশি ব্যবহার করা হয়। তো আমাদের ঘরে দেখবে যে সমস্ত ইলেকট্রিক ওয়ারিং গুলো করা হয়, সেগুলো দেখবে তামার তার বলে, তামার তার ব্যবহার করা হয়। কিন্তু তামার থেকেও আরো ভালো পরিবাহী হচ্ছে রূপার তার। কিন্তু সিলভার বা রূপার তার খুবই একটু ব্যয়বহুল, সেই জন্য কম খরচার জন্য আমরা তামার তার ব্যবহার করি। ওকে, তো এটাও খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। নিচের কোনটি সংক্রামক ব্যাকটেরিয়া জনিত রোগ বা ইনফেকশাস ব্যাকটেরিয়াল ডিজিজ? ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনগুলো? এখানে এটা অ্যান্সার হচ্ছে ডিপথেরিয়া। অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। কিছু ব্যাকটেরিয়া ঘটিত রোগ, সবার প্রথম কলেরা, ডিপথেরিয়া, যেটা এই প্রশ্নের অ্যান্সার আমাদের, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, টিটেনাস, লাইম ডিজিজ, গনোরিয়া, সিফিলিস, এইগুলো সব হচ্ছে তোমাদের ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তো তোমরা এর সাথে সাথে ভাইরাস ঘটিত রোগ কোনগুলো, এগুলো একটু তোমরা দেখে রাখবে। সাধারণ পাতা বলা হয় কোনটি? তো এটা একটা কনফিউজিং প্রশ্ন, কি হবে বলো? এখানে আমি এই জন্য ইংলিশ টার্মগুলো রেখে দিয়েছি। তো সাধারণ পাতা বলা হয় ফলাইজ লিভস বা ঝরা পাতা বা শরতের পাতা যেটাকে বলা হয়, সেটাকে সাধারণ পাতা বলা হয়। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তো লিভস মানে পাতাগুলিকে, আর কালেকটিভলি রেফার মানে একসাথে বলা হয় কি? ফোলাইজ বা সেই শরতের যে পাতা সেটাকে বলা হয় অটম ফোলাইজ বা শরতের পাতা বা ঝরা পাতা যেটাকে বলা হয়। ওকে, তো অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। তো এই 2002 সালের পরীক্ষায় তোমাদের টোটাল 24 জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন ছিল। তো কার কত স্কোর হলো অবশ্যই কমেন্ট করে জানিও। কিছু শিখতে পারলে অবশ্যই সেটাও একটু কমেন্ট করবে, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিতে পারো, চ্যানেলে নতুন হলে তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারো, বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দিও। আন একাডেমিতে যে ফ্রি মক টেস্ট গুলো রয়েছে সেগুলো অবশ্যই অ্যাটেন্ড করবে। ওকে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।